আসসালামু আলাইকুম। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যে যেখানে বসে ক্লাসটি করছেন। এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থীরা, আপনাদের আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা ছিল। এরপরে আপনাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা রবিবার হবে। পরীক্ষাটা হবে 14/7/2024, মানে 14 তারিখে। সুতরাং মাঝখানে কিন্তু আজকের রাতটা যেমন আপনাদের রয়েছে, আগামীকাল শুক্রবার পাবেন, শনিবার পাবেন, রবিবার যে আপনাদের পরীক্ষা, মাঝখানে একদম পাক্কা 2টা দিন কিন্তু আপনাদের ছুটি রয়েছে। তো হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যদি কারো কোনো কারণে একটু খারাপ হয়ে থাকে, তাহলে আপনারা কি বলে ওইটাকে, দ্বিতীয় পত্রটা একটু বেশি ভালো করার চেষ্টা করেন। আর আপনারা পাস আর ফেলের ক্ষেত্রে সবাই জানেন যে আপনাদের কিন্তু হিসাব বিজ্ঞান প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলে কিন্তু পাস, ঠিক আছে। সো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, ঠিক আছে। দ্বিতীয় পত্র পরীক্ষাটা অনেক ভালো করে দেন, একদম বেস্ট একটা পরীক্ষা দেন দ্বিতীয় পত্র। ইনশাল্লাহ আপনার পাসও যেমন হয়ে যাবে, ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। ওকে, স্টে টিউন। তো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আমি আপনাদের A to Z করিয়ে দেব এই মধ্যের বিদ্যালয়ের এইখান থেকে। A to Z ফ্রি, A to Z করিয়ে দেব। আমাকে কোনো অধ্যায়ের কথা বলতে হবে না, আমি সব অধ্যায়ই করাবো বাবারা। আমি শারীরিকভাবে খুবই সিক, বিকজ আমি কয়েকটা দিন আমি ঘুমাতে পারতেছি না আপনাদের এই কন্টেন্ট দেওয়ার জ্বালায়। বিশেষ করে গতকাল আমি 9টা ক্লাস নিছি টোটাল একটা দিনে, জাস্ট 24 ঘন্টায় 9টা ক্লাস নিছি। 9টা ক্লাস জাস্ট ফেসবুকে বা আমাদের ইউটিউবে মধ্যের বিদ্যালয়ে যেয়ে দেখেন, প্রথম পত্রের জন্য। ওকে, আর এখন দ্বিতীয় পত্রর ক্লাস আমি একটা শর্ট ক্লাস নিব এবং খুব ইজিয়েস্ট একটা ক্লাস করাবো, যে ক্লাসটা করলে 100% আপনারা পাবেন। এই একটা ক্লাসে আমি বেসিক সহ বোর্ড কোশ্চেন করাই দিচ্ছি ইনশাল্লাহ। আপনার আমি যে টাইপের অঙ্ক করাচ্ছি এই টাইপের অঙ্কই আসবে। 2টা অঙ্ক থাকবে, একটা এরকম সহজ টাইপের অঙ্কই থাকবে, সো বেশি এত পেনা নেওয়ার দরকার নাই। আর বাকি যে অধ্যায়গুলো আছে আমি ধীরে ধীরে আপনাদের শুক্রবার থেকে একদম প্রপারলি ক্লাস দেওয়া শুরু করব। শুক্রবার শনিবার খালি একটু দোয়া করেন আমি যেন শারীরিকভাবে সুস্থ থাকি ইনশাল্লাহ। যারা আমাদের উপর বিশ্বাস করেন, আমাদের উপরে ট্রাস্ট করে ক্লাসগুলো করছেন, ইনশাল্লাহ তারা ভালো কিছু পাবেন এখান থেকে, ঠিক আছে। তো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। তো চলুন আমরা শুরু করি ইনশাল্লাহ। তো আমি যে অধ্যায়টা আপনাদের আজকে করাতে চাচ্ছি সেটা হচ্ছে এইচএসসি 2024 ব্যাচের শর্ট সিলেবাসের 4র্থ অধ্যায়। অধ্যায়টার নাম কিন্তু অলরেডি আপনারা জানেন। এই অধ্যায়টার একটা কিউট নাম আছে, সেই কিউট নামটা হচ্ছে শেয়ার ইস্যু। এছাড়া বইয়ে যে নামটা লেখা আছে সেই নামটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এখন আমি খুব বেশি বেসিক বলবো না, জাস্ট ছোটখাটো কয়েকটা পয়েন্ট একটু আপনাদের আমি আলোচনা করে দিতে চাই। সেটা হচ্ছে শেয়ার কি, হোয়াট ইজ শেয়ার। এখন শেয়ার কি, শেয়ার কাকে বলে, এগুলো আপনার পরীক্ষায় আসবে না, বাট তারপর একটু জানতে হবে। কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান একককে শেয়ার বলে, কেমন। তো ধরেন একটা কোম্পানির মোট মূলধন আছে হচ্ছে মনে করেন 1 লক্ষ টাকা, বুঝছেন। এই 1 লক্ষ টাকাটাকে যদি আমি 1000টা খণ্ডে বিভক্ত করি, 1000টা খণ্ডে বিভক্ত করি, তাহলে আমরা পাই কত। একটু কাটাকাটি করি, এই 3টে শূন্য কেটে দিলাম, এই 3টে শূন্য কেটে দিলাম, তাহলে থাকে কত 100। তাহলে এই প্রতিটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা। তাহলে এই যে কোম্পানির যে মোট মূলধন 1 লক্ষ টাকা, এটার ক্ষুদ্র ক্ষুদ্র সমান একক কতটা একক, 1000 একক। হ্যাঁ, সমান একক মানে কি প্রত্যেকটা কিন্তু 100 টাকা ধরে 1000 একক। তো ক্ষুদ্র ক্ষুদ্র সমান একককে শেয়ার বলে, এটার এক একটা অংশকে এক একটা শেয়ার বলে, ঠিক আছে। এখন এই শেয়ারের মূল্যটা সাধারণত 3 ভাবে নির্ধারণ করা হয়, বা 3টা হয়ে থাকে এই শেয়ারের মূল্যটা, ঠিক আছে। তো এই যে শেয়ারের যে মূল্য, এই মূল্যটা 3 টাইপের হয়ে থাকে, ঠিক আছে। ওকে, তো 1 নাম্বার হয় হচ্ছে শেয়ার অধিহার, কি হয় বলেন, অধিহার, ঠিক আছে। আরেকটা হচ্ছে হলো অবহার, আরেকটা হয় হচ্ছে সমহার। ব্যাপারটা একদম সহজে মনে রাখবেন। দেখেন এখানে লেখা আছে অধিহার। অধিহার মানে কি, অধি মানে কি অধিক, বেশি, আর অব মানে কি কম, আর সম মানে কি সমান। তো ধরেন আমাকে এক একটা শেয়ারের দাম ছিল কয় টাকা, 100 টাকা। এখন এই 100 টাকার শেয়ার যদি আমি 100 টাকা দরেই ইস্যু করি বা বিক্রি করি, তখন সেটাকে আমরা বলবো সমহার, কারণ যে দামের শেয়ার আমি সেই দামেই বিক্রি করলাম। আরেকটা হচ্ছে অধিহার। অধিহার মানে কি, এই যে এইটা অধিহার। অধিহার মানে কি, এই 100 টাকার শেয়ার মনে করেন আমি 110 টাকায় বিক্রি করলাম, এক্সট্রা কয় টাকা, 10 টাকা। বা 100 টাকার শেয়ার আমি 105 টাকায় বিক্রি করলাম, বা 100 টাকার শেয়ার আমি 120 টাকায় বিক্রি করলাম। তাহলে এই যে এক্সট্রা যে টাকাটা 10 টাকা, এটাই হচ্ছে হলো আমার অধিহার। মানে শেয়ারের যে মূল্যটা বা লিখিত মূল্যটা, দেখেন শেয়ারের গায়ে যে মূল্যটা লেখা থাকে সহজ ভাষায়, ওইটাই হলো শেয়ারের লিখিত মূল্য। তাহলে এখানে শেয়ারের মূল্য কয় টাকা, 100 টাকা। এখন 100 টাকার শেয়ার যখন আমি 110 টাকায় বিক্রি করবো, বা 120 টাকা বা 130 টাকায় বিক্রি করব, এই যে এক্সট্রা যে টাকাটাই বিক্রি করবো, এইটাই হচ্ছে আমাদের অধিহার। এই যে শুধুমাত্র যে অতিরিক্ত টাকাটা, এখানে পুরো 110 টাকা তো আর
অতিরিক্ত না, শুধু 10 টাকা অতিরিক্ত, কারণ মূল দাম তো 100 টাকা, এই 10 টাকা হচ্ছে হলো অধিহার। আর অবহার মানে আপনারা অলরেডি বুঝতে পারছেন, ওই যে বলি না অবনতি, অবনতি মানে কি, মানে কি নিচের দিকে, তার মানে এবার শেয়ারের দাম কমে যাবে। শেয়ারের দাম কিভাবে কমবে, মনে করেন 100 টাকার একটা শেয়ারের লিখিত মূল্য 100 টাকাটা, আপনি এই শেয়ারটা 100 টাকাও বিক্রি করতেছেন না, আপনি বিক্রি করতেছেন মনে করেন 90 টাকায়, তাহলে দেখেন, বা আপনি মনে করেন এটা বিক্রি করতেছেন 95 টাকায়, কেমন? তা এই যে শেয়ারের দাম হচ্ছে হলো 100 টাকা, 100 টাকার একটা শেয়ার আপনি 95 টাকায় বিক্রি করলেন, এখানে কম কয় টাকায় বিক্রি করলেন, 5 টাকা কমে বিক্রি করলেন। এই যে 5 টাকা কমে বিক্রি করলেন, এই 5 টাকাই হচ্ছে হলো আমাদের অবহার, ঠিক আছে? তাহলে লিখিত মূল্যের থেকে বেশি মূল্য বিক্রি করলে অধিহার, কম মূল্যে বিক্রি করলে অবহার, আর সেম মূল্যে বিক্রি করলে হচ্ছে হলো সমহার, ঠিক আছে? একই দামে বিক্রি করলে হচ্ছে হলো সমহার। ওকে, আচ্ছা, আপনাদের এই অঙ্কটার যখন আমরা আর্থিক বিবরণী করব, সাউন্ড প্রবলেম, কি সাউন্ড প্রবলেম, কি সাউন্ড সমস্যা? কোনো সাউন্ডেই তো সমস্যা নাই, আমাকে একটু জানান তো সাউন্ডে প্রবলেম আছে কিনা। ওকে, আচ্ছা দেখেন এই অধ্যায়টার যে নাম, ঠিক আছে, এই অধ্যায়টার নাম হচ্ছে হলো যৌথ মূলধনী কোম্পানির মূলধন। ভালো মতন বুঝেন কিন্তু, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। যৌথ মূলধনী কোম্পানির মূলধন মানে এখানে লাইভে কয়জন আসলে দেখা যায় না কেন, ঘোড়ার ডিম? আচ্ছা যাই হোক, আমরা স্টার্ট। বুঝলাম না আসলে এই ফোন মন আমার এগুলো আসলে ভালো লাগে না আর। আরে আল্লাহ, একটা মিনিট টাইম দাও, ধরো বাবা, একটু টেকনিক্যাল ইস্যু। একটা সেকেন্ড টাইম দাও, একটা সেকেন্ড একটু টাইম দাও, একটু দেখতে দাও। ওকে, এবার ঠিক আছে, এবার সম্ভবত দেখা যাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, দেখো অধ্যায়টার নাম হচ্ছে হলো যৌথ মূলধনী কোম্পানির মূলধন। তো এই যে তুমি এই অঙ্কটা যখন করবা, এই অঙ্কটা হচ্ছে একটা যৌথ মূলধনী কোম্পানি যারা 1994 সালের কোম্পানি আইন দ্বারা গঠিত হয়। এই যৌথ মূলধনী কোম্পানিটা কত টাকা, মানে তার যে মূলধনটা, একটা ব্যবসার প্রান্ত কি বা একটা ব্যবসার মানে সোল বা আত্মা কি, মূলধন। তাহলে একটা ব্যবসার এই মূলধনটা মূলত অনেক ধরনের হইতে পারে। তো এই যৌথ মূলধনী কোম্পানির মূলধনটাকে 4টা ভাগে বা কোনো কোনো জায়গায় 5 ভাগেও বলে, কিন্তু তোমরা মেইনলি 4 ভাগে ধরে নিবা, ঠিক আছে? তো সেই 4টা ভাগ কি? 1 নাম্বার ভাগটা হচ্ছিল, যদি আমি বলি 1 নাম্বার ভাগটা হচ্ছিল অনুমোদিত মূলধন। এটা আর্থিক বিবরণী করতে গেলে কাজে লাগবে, জাস্ট টার্ম গুলো একটু মাথায় রাখো। অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন মানে কি, মনে করো একটা কোম্পানি, মনে করো আমি একটা কোম্পানির নাম ধরে নিলাম ABCD কোম্পানি, ঠিক আছে? এই কোম্পানিটার ব্যবসা করতে, তো মনে করো, ধরো আমি জিনিসটা কিভাবে বলি, মনে করো একটা যৌথ মূলধনী কোম্পানির বিজনেস করতে তো একটা টাকার দরকার। এখন সে কত টাকা নিয়ে ব্যবসা করবে এটার অনুমতি মূলত সরকার দিবে, কারণ এটা ওই যে আইন দ্বারা গঠিত পরিচালিত হয়। সুতরাং সরকার যে অনুমতিটা দিবে, সেই অনুমোদিত মূলধনটা নিয়ে সে ব্যবসা করতে পারবে। এখন আমাকে যদি সরকার অনুমতি দেয়, মনে করো আমি 2 কোটি টাকা নিয়ে ব্যবসা করতে পারবো, আমি ওই 2 কোটি টাকা নিয়েই ব্যবসা করতে পারবো, কেমন? এরকম আর কি ব্যাপারটা। তাহলে এটা হলো অনুমোদিত মূলধন। ওকে, 2 নাম্বার হচ্ছে হলো ইস্যুকৃত মূলধন। কেমন? ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন হচ্ছে হলো এই যৌথ মূলধনী কোম্পানি তার অনুমোদিত মূলধনের যে অংশটা বাজারে শেয়ার বিক্রি করার প্রস্তাব দিয়ে মূলধন সংগ্রহ করে। মানে ধরে একটা যৌথ মূলধনী কোম্পানির 2 কোটি টাকার টোটাল অনুমোদিত মূলধন, সে 1.5 কোটি টাকার শেয়ার বাজারে বিক্রি করে মূলধন, ওই যে 1.5 কোটি টাকা মানে সে বাজার থেকে সংগ্রহ করতে চাচ্ছে, ওই 1.5 কোটি টাকা হচ্ছে হলো ইস্যুকৃত মূলধন। কারণ ওই 1.5 কোটি টাকা সংগ্রহ করার জন্য তার কি করতে হবে, শেয়ার ইস্যু করতে হবে বা বিক্রি করতে হবে। কেমন? আচ্ছা, আর ভিডিওটা একটু প্লিজ শেয়ার করে দাও, যারা ক্লাস করছো
একটু প্লিজ শেয়ার করে দাও, কেমন? 3 নাম্বার হচ্ছে আদায়কৃত মূলধন। আচ্ছা, 3 নাম্বার বিলিকৃত মূলধন। বিলিখিত মূলধন মানে হচ্ছে ওই যে মূলধনটা তুমি ইস্যু করছো, যে মূলধনটা মানে মানে তুমি মানে ইস্যু করছো, ঠিক আছে, সেই মূলধনের যে অংশটা তুমি শেয়ার হিসেবে বিলি করতেছো সেইটাই হচ্ছে হলো বিলিকৃত মূলধন, কেমন? এবং সর্বশেষ হচ্ছে হলো আদায়কৃত মূলধন। মূলধন বা এটার আরেকটা নাম পরিশোধিত মূলধন। আচ্ছা, আদায়কৃত মূলধন আর পরিশোধিত মূলধন একই কথা। তো আদায়কৃত বা পরিশোধিত মূলধনটা হচ্ছে হলো যে অ্যাকচুয়ালি তুমি শেয়ার দিয়ে শেয়ার হোল্ডারদের কাছ থেকে কত টাকা আদায় করতে পারতেছো। একটা তো এখানে ঘটনা হচ্ছে শেয়ার ইস্যু করতেছো, তারপর শেয়ার আবার বিলি করতেছো, এখন শেয়ার দেওয়ার পরে ওই যে তোমার যারা শেয়ার হোল্ডার বা শেয়ার মালিক তাদের কাছ থেকে তো টাকাটা আদায় করতে হবে, ওই যেটা তুমি আদায় করতেছো ওইটাই হলো আদায়কৃত মূলধন। ওই আদায়কৃত মূলধন কি বলা হয় হচ্ছে পরিশোধিত মূলধন, কেমন? আই হোপ তোমরা দুইটা জিনিস আমি এখানে আলোচনা করলাম, একটা হচ্ছে হলো শেয়ারের মূল্য, অধিহার, অবহার, সমহার, আর একটা হলো শেয়ারের মূলধন, অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, আদায়কৃত মূলধন। এবং এই যে 4টা টপিক আমি বললাম, অনুমোদিত, ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত, এই 4টা মূলধন তোমাকে একদম মুখস্থ করতে হবে, কারণ আমি একটু পরে যখন আর্থিক বিবরণী করাবো এই টার্মগুলো যদি তোমার কাছে নতুন মনে হয় তখন কিন্তু তুমি একটু ঘাবড়ে যাবা, কেমন? আর এই অধ্যায়টা হলো একদম ইজিয়েস্ট একটা অধ্যায়, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে একদম একটা সহজ, সবথেকে সহজ একটা অধ্যায়, কেমন? ওকে, দুর্জয় সোম, দেখো বাবা এটার উপর আমার ভিডিও দেওয়া আছে, এখন প্লিজ বেসিক টপিক নিয়ে আর কোশ্চেন করে না, কালকে পরীক্ষা, এখন অঙ্কে যাইতে হবে। আমি যতটুকু বেসিক আলোচনা করছি, ঠিক আছে? ওকে, আমি তোমাকে বেসিক শিখতে নিরুৎসাহিত করতেছি না, একটু ইউটিউব থেকে ভিডিওটা দেখে নাও। এখন আমি অনেক আলোচনা করতে পারবো না, এত আলোচনা করার সময় নেই, কারণ এখন জাবেদা বুঝাইতে হবে, তারপর আর্থিক গুণ বুঝাইতে হবে, এরপর আমি তোমাকে অঙ্ক করাই দেবো, ঠিক আছে? একটু আমার সঙ্গে থাকো, ইনশাল্লাহ এই ক্লাসটা করলে তোমার এটা সম্পর্কে একটা A to Z ধারণা হয়ে যাবে, ইনশাল্লাহ A to Z ধারণা প্লাস A to Z তোমার রিভিশন হয়ে যাবে। আমি তোমাকে বোর্ড কোশ্চেন করাই দিব অবশ্যই, এবং আমি কি বোর্ড কোশ্চেন করাবো তাও বলে দিচ্ছি। আমি অবশ্যই তোমাকে, কোন বোর্ডটা ভালো হবে, ঢাকা বোর্ড 2023 সাল, এইচএসসি 2024 ব্যাচ, তোমাদের জন্য 2023 সালের প্রশ্নটা হলো বাইবেল, মানে 2023 সালের প্রশ্ন গলায় ঝুলাই রাখবা। অনেকে বলো 2023 সালের প্রশ্ন তো আবার রিপিট করবে না, রিপিট তুমি সৃজনশীলের মানে যুগের স্টুডেন্ট, তুমি যদি বলো যে রিপিট এই শব্দ যদি তোমার মুখে আসে, আসলে ওইখানে পৃথিবীর কোনো মানে কিছু বলার থাকে না তোমাকে। রিপিট হয় কোনোদিন, এই সেম এন্টিটা আসবে, জাস্ট সংখ্যা নাম এগুলো চেঞ্জ করে দিবে, মানে রিপিট মানে কি, আসলে তোমরা কি বুঝতে চাও আর আমি কি বুঝাই আমি বুঝি না, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমি ঢাকা 23 বুঝাবো তোমাকে, ঢাকা 23 করাবো, এবং একটা অঙ্ক দিয়ে আমি তোমাকে যাবতীয় A to Z আলোচনা করাই দেবো। আমি আমার অঙ্কটা এমন ভাবে আমি করাই দিব, ওই একটা অঙ্ক করলে তোমার 10টা অঙ্ক করার মতো হবে। আমি সময় নিয়ে ধীরে ধীরে বুঝাই দিচ্ছি, আমি তো তোমার কাছ থেকে যে সময়টা নিচ্ছি বুঝে শুনে নিচ্ছি, একটু থাকো, স্টে টিউন করো। তো দেখো এই অধ্যায়ের তোমার যদি মানে মেইন টপিকের কথা জিজ্ঞাসা করে, এই অধ্যায় 2টাই টপিক, ঠিক আছে? ক দাগে একটা ভুলভাল প্রশ্ন আসবে। এখন হিসাব বিজ্ঞানের কখনোই কোন প্রশ্নের কোন ক দাগে কি আসবে এটা নিয়ে চিন্তা করবে না, কারণ তুমি খালি পড়লাই, কিন্তু ওই দেখবা ক দাগে আরেকটা জিনিস দিয়ে থুয়ে দিছে, কথা বুঝাইতে পারছি? ওকে, তো মানে ওই সুতরাং ওইসব বিষয় নিয়ে মানে কোন রকম কোনো চিন্তা ভাবনা করবা না, ক দাগ হুদাই একটা প্রশ্ন দিয়ে থুয়ে দেবে, ঠিক আছে? এই খুবই কম আসে কমন, ঠিক আছে? কদাগ নিয়ে প্রশ্ন নেই। তো কদাগের ক্ষেত্রে সলিউশনটা কি আমি বলে দিচ্ছি, তুমি মেইন যে অঙ্কটা করতেছো ওই অঙ্কটা যদি তুমি পারো, কদাগের উত্তর তুমি মাথা খাটায় নিজেই করে দিয়ে আসতে পারবা। তো কদাগ নিয়ে কখনো চিন্তা নেই। খদাগে এই অধ্যায়ের আসবে একটা জাবেদা, 100% শিওর থাকো একটা জাবেদা আসবেই আসবে, ঠিক আছে? এই জাবেদা মোটামুটি 5টা জাবেদা আমি তোমাকে এখন বেসিক লেখাই দিচ্ছি। আর গদাগে আসবে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই টপিকগুলো জাস্ট তোমাকে একটু জানতে হবে বাবারা। তার মানে এখানে মোটা দাগে তোমাকে যেটা দিতে হবে, যে আমি নতুন স্টার দেওয়া শিখছি, দেখো এই যে আমার স্টুডেন্টরা শিখেছে, স্যার আপনি এইভাবে স্টার দিবেন, এই জাবেদাটা পারতে হবে, আর এই যে দেখো আমি স্টার দিয়ে দিচ্ছি, এই আর আর্থিক অবস্থার বিবরণীটা তোমাকে পারতে হবে। এই 2টা জিনিস তোমাকে পারতে হবে, এই 2টা জিনিস পারলেই ওকে আলহামদুলিল্লাহ, তোমার আর অন্য কোনো কিছু লাগবে না। ওকে, সো নো টেনশন, ডু ফুর্তি আসো। এখন আমি বেসিক বুঝাবো, জানি অনেকের মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? ক্লাস থেকে অনেকে চলে যাবে, ডাজেন্ট ম্যাটার, যারা থাকবা উপকার পাবা।
তো আসো আমি প্রথমে যে জাবেদাটা লাগবে, তো জাবেদাগুলো আমি তোমাদের একটু লেখাই দিই। 1 নাম্বার যে জাবেদাটা, ঠিক আছে, সেটা হচ্ছে হলো শেয়ার আবেদনের জাবেদা। আমি একটু লিখে দিই, শেয়ার যারা এগুলো পারো তাদের রিভাইজ হয়ে যাচ্ছে। শেয়ার আবেদনের জাবেদা, শেয়ার আবেদনের জাবেদা সিম্পলি শেয়ার আবেদন করছে, মানে শেয়ার কেনার জন্য তোমার কাছে আবেদন করছে, তার মানে তোমার ব্যাংক অ্যাকাউন্টে তারা টাকা জমা দিয়েই আবেদন করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর শেয়ার আবেদন করছে যেহেতু, সেহেতু শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এটা হলো 1 নাম্বার জাবেদা। 2 নাম্বার প্লাস 3 নাম্বার জাবেদা আমরা একসঙ্গে দিই। 2 নাম্বার আর 3 নাম্বার জাবেদা একসঙ্গে দিলে কি ভুল হবে? 100-তে 200% ভুল হবে না। 100-তে 200%। পরীক্ষা হলে যতটুকু সময় বাঁচাবো এটা তোমার লাভ। কথা বুঝাইতে পারছি? বাংলা কথা বোঝো। পরীক্ষার হলে যতটুকু সময় বাঁচাবা এটা তোমার লয়কার লাভ। সো বেশি আলগা পিরিতের দরকার নেই, যত শর্টে সাইডে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা আসো, 2 আর 3 কি? 2 নাম্বার যাবে, এই যে আগে 2 নাম্বারটা, শেয়ার আবেদনের অর্থ মূলধনে স্থানান্তর এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত। তো এখানে দেখো 2টা জিনিস লিখছি, কিন্তু একটা হচ্ছে হলো শেয়ার আবেদনের অর্থ মূলধনে স্থানান্তর, এবং এটা হচ্ছে হলো 2 নাম্বার, ঠিক আছে। আর এটা হলো 3 নাম্বার, অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত। এই যে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত, এটা হচ্ছে হলো 3 নাম্বার জাবেদা। তো এটা মিলাই কিভাবে জাবেদা দিবা? প্রথম জাবেদা দিবা হচ্ছে এই যে শেয়ার আবেদন যেটা ক্রেডিট করছিলে, এটার আগে ডেবিট করে ফেলবা। শেয়ার আবেদন হিসাব ডেবিট। যেহেতু শেয়ার আবেদনের অর্থটা কোথায় পাঠাচ্ছ? মূলধনে পাঠাচ্ছ, তাই সেহেতু শেয়ার মূলধন হিসাবটা ক্রেডিট করবা, কারণ মূলধন বৃদ্ধি পাচ্ছে। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, কারণ মূলধন বৃদ্ধি পেলে তো ক্রেডিট হয়, তোমরা তো জানোই। আর এই যে অতিরিক্ত আবেদন অর্থ ফেরত দিচ্ছি, এই অতিরিক্ত আবেদন অর্থ আমরা ব্যাংকের মাধ্যমে ফেরত দিয়ে দিই, সো আমাদের ব্যাংকের টাকা কমে যায়। ব্যাংক হিসাব, আমাকে যে যাই বলো না কেন, আমি তোমাদের ভালোর জন্যই বলতেছি। এখন যদি এই জাবেদা তোমার কাছে নতুন মনে হয়, তুমি এই জাবেদা যে 5টা আমি লিখে দিচ্ছি, তুমি ঠাটায় মুখস্থ করো, বোঝাবুঝি পরে বুঝবানি, আগে পাস করা লাগবে। এই জাবেদা আমি যে 5টা লিখে দিচ্ছি মুখস্থ করো, বাংলা কথা পরে বুঝবানি, ঠিক আছে। যা বোঝার তো সারা বছর বসছে, এখন পরীক্ষার আগের দিন রাতে আর বোঝাবুঝির কিছু নেই, এখন ঠাটাই মুখস্থ করো, পরীক্ষা হলে যে বমি করবা। আচ্ছা এখানে দেখো, তো শেয়ার আবেদনের জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন অর্থ মূলধনের স্থানান্তর এবং অতিরিক্ত আবেদনের ফেরতের জাবেদা হচ্ছে এই শেয়ার আবেদন যেটা ক্রেডিট ছিল, এইটাই হয়ে যাবে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংকের মাধ্যমে আমরা টাকা দিয়ে দিচ্ছি। আর এইখানটাতে মোটা দাগে একটা জিনিস একটু মনে রাখবা, ঠিক আছে, সেটা হলো শেয়ার অধিহার। শুধু অধিহার লেখা যাবে না, শেয়ার অধিহার। এই অধিহারের আরেকটা নাম হচ্ছে প্রিমিয়াম, এটাও মনে রাখো, ঠিক আছে। প্রিমিয়াম এটা হবে হচ্ছে তোমার অলওয়েজ ক্রেডিট, ঠিক আছে। আর শেয়ার অবহার, শুধু অবহার লেখা যাবে না, শেয়ার অবহার লিখতে হবে। এর আরেকটা নাম হচ্ছে বাট্টায় শেয়ার ইস্যু করা, তো বাট্টা অলওয়েজ ডেবিট হবে, কেমন? ওকে। তো এর পাশে এই জিনিসটা জাস্ট একটু নোট রাখবা, শেয়ার অধিহার বা প্রিমিয়াম কি হবে? ডেবিট। আর শেয়ার অবহার কি হবে বলো? ক্রেডিট। জাস্ট এটুকু একটু মনে রেখো, ঠিক আছে। এটার ব্যাখ্যা আছে, কিন্তু এখন ব্যাখ্যা দেওয়ার সময় নেই রে বাবা। 4 নাম্বার, আমার ভিডিও দেওয়া আছে, ব্যাখ্যা সহ ভিডিও দেওয়া আছে, যার অনেক ব্যাখ্যা দরকার একটু চলে যাও। এবার 4 নাম্বার, এই যে 1 নাম্বার জাবেদা, 2, 3 এবং 4 নাম্বার জাবেদা। 4 নাম্বার জাবেদা খুবই সহজ, খরচের জাবেদা। পৃথিবীর সকল খরচের জাবেদা। তো খরচ কি কি হইতে পারে আগে এটা যদি আমরা দেখি, যেমন হতে পারে আইপিও খরচ। আইপিও খরচ, আইপিওর পূর্ণরূপটা অনেক সময় পরীক্ষায় আসে, ইনিশিয়াল পাবলিক অফারিং। এই আইপিওর পূর্ণরূপটা একটু প্লিজ মুখস্থ করিয়েন। আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, ইনিশিয়াল পাবলিক অফারিং, ইনিশিয়াল পাবলিক অফারিং, ঠিক আছে। ওকে,
আইপিও খরচ হতে পারে, লটারি খরচ হতে পারে, অবলেখকের কমিশন হতে পারে, ঠিক আছে, অবলেখকের কমিশন হতে পারে, বা ব্যাংক চার্জ হতে পারে, ঠিক আছে, ব্যাংক চার্জ হতে পারে, ঠিক আছে। এরকম এইগুলোই সাধারণত খরচ হিসাবে থাকে। তো খরচ হলে এর ভিতর যে কোনো একটা খরচ থাকবে বা দুইটা খরচ থাকবে, যে খরচটা থাকবে সেই খরচটা ডেবিট করে দিবা। মনে করো যদি লটারি খরচ হয় তাহলে লটারি খরচকে ডেবিট করবা। লটারি খরচ ডেবিট। যদি বলে অবলেখকের কমিশন খরচ হইল বা অবলেখককে কমিশন প্রদান করা হলো, তখন তুমি লিখবে অবলেখকের কমিশন হিসাব ডেবিট। যে খরচটা বলবে সেই খরচটাকে ডেবিট করবে, কারণ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, এটা তোমরা সবাই জানো। আর এই যে শেয়ার ইস্যু করতেছি আমরা চতুর্থ অধ্যায়ে, শেয়ার ইস্যু সব লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়। মানে কি, যে তোমার টাকা আসলেও ব্যাংকের মাধ্যমে আসবে, টাকা গেলেও ব্যাংকের মাধ্যমে যাবে। তাহলে এই যে খরচটা করছে, খরচের টাকাটা যে তুমি দিবা, অবশ্যই অবশ্যই কিসের মাধ্যমে দিবা? ব্যাংকের মাধ্যমে দিবা। সো ব্যাংক হিসাবটাকে ক্রেডিট করে দিবা। আই হোপ তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে। তারপরে কোনো অসুবিধা হলে একটু কোশ্চেন করিও, কেমন? আচ্ছা, এবার 5 নাম্বার যে জাবেদাটা, 5 নাম্বার জাবেদাটা হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জাবেদা। এখন দেখো, স্থায়ী সম্পত্তি, আমরা যখন একটা ব্যবসা পরিচালনা করতে যাই তখন কিন্তু আমাদের কিছু স্থায়ী সম্পত্তি লাগে। যেমন যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আমাদের কিন্তু মানে কি বলে, যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে কিন্তু আমাদের দালান কোঠা বা মেশিন এগুলোর দরকার হতে পারে। ব্যবসা করতে গেলে তো আসলে স্থায়ী সম্পদের দরকার হবেই, ঠিক আছে। উইদাউট স্থায়ী সম্পত্তি আমরা ব্যবসা কিভাবে করব? তো স্থায়ী সম্পত্তি হিসাবে কি কি থাকতে পারে? অ্যাজ ইউজুয়ালি দুইটা জিনিসই থাকে, একটা হলো দালান কোঠা, দালান কোঠা বা জমি বা ভূমি, ঠিক আছে, বা মেশিন, ঠিক আছে। এই তিনটার যে কোনো একটাই থাকে, বা অন্য কিছু থাকতে পারে, আসবাবপত্র থাকে, মানে স্থায়ী সম্পত্তি যেগুলো, যে কোনো একটা স্থায়ী সম্পত্তি। তো এই স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে জাবেদা কিন্তু বাবা দুইটা। স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে জাবেদা কয়টা বলো? দুইটা, ঠিক আছে। তো 1 নাম্বার যে জাবেদাটা সেটা হচ্ছে যদি সেটা মানে কিভাবে লিখলে ভালো হয়, এভাবেই লিখি, ধরবে না, এভাবে লিখি। আচ্ছা, একটা হচ্ছে হলো যদি তুমি শেয়ারের বিনিময়ে করো, ক্রয় করো, বা একটা নর্মাল যাবে, ধরো মনে করো তুমি দালান কোঠা কিনছো, দালান কোঠা কিনলে দালান কোঠা হিসাব ডেবিট। ডেবিট। আর টাকাটা এই যে দালান কোঠা যে তুমি কিনছো, এই টাকাটা তুমি কিসের মাধ্যমে দিবা? ব্যাংকের মাধ্যমে দিবা, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। এটা হলো একটা জাবেদা দিলা। আরেকটা জাবেদা হচ্ছে হলো এই দালান কোঠা বা ভূমি বা মেশিন এটা তুমি শেয়ারের মাধ্যমে ক্রয় করবা। কিসের মাধ্যমে ক্রয় করবা? শেয়ারের মাধ্যমে ক্রয় করবা। ওকে, তো শেয়ারের মাধ্যমে যদি ক্রয় করো সেক্ষেত্রেও কি তোমার দালান কোঠা তো আসতেছে, তাহলে দালান কোঠা হিসাব কি হয়ে যাবে? দালান কোঠা হিসাব ডেবিট হবে। দালান কোঠা হিসাব ডেবিট। আর এই যে টাকাটা তুমি যেহেতু এখানে নগদ, মানে তুমি ব্যাংকের মাধ্যমে টাকা কিন্তু দিচ্ছ না, এখানে মূলত তুমি যে কাজটা করতেছো সেটা হচ্ছে হলো শেয়ার মূলধনের মাধ্যমে তুমি দালান কোঠাটা বা স্থায়ী সম্পত্তিটা ক্রয় করতেছো। তাহলে তুমি তাকে যে শেয়ারটা দিয়ে বা শেয়ারের মালিক বানিয়ে যে স্থায়ী সম্পত্তিটা নিলে বা ক্রয় করলে, এর বিনিময়ে তোমার শেয়ার মূলধনটাকে বৃদ্ধি করে দেখাতে হবে। তাহলে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। শেষ। মানে এখানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে তুমি দালান কোঠা যেভাবেই ক্রয় করো না কেন দালান কোঠা হিসাব ডেবিট, যদি ব্যাংকের মাধ্যমে ক্রয় করো ব্যাংক হিসাব ক্রেডিট, আর যদি শেয়ারের বিনিময়ে ক্রয় করো তখন শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওকে, আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো এইটা ছিল আমাদের 5টা জাবেদা, তোমরা চাইলে একটু স্ক্রিনশট করে রাখতে পারো। এই 5টা জাবেদার বাইরে আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। এই 5টা জাবেদা যে মুখস্থ রাখতে পারবা তার আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ, কেমন? আর তোমাদের একটা অনুরোধ, তোমরা এখানে ক্লাস করছো 100+ স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া। মাত্র 22 জন স্টুডেন্ট এটা শেয়ার করছো, তার মানে বাকি 80 জনই শেয়ার করনি, ঠিক আছে। এতটা মানে এতটা অবহেলা কেন করো? একটা এই ভিডিওটা দেখতেছো, একটা ভিডিওটা একটা লাইক এটা তো করে দিতেই পারো তোমরা চাইলে, তাই না? ভিডিওটা একটু শেয়ার করে দিলে কি হয়,
কি হবে? আমি তো তোমাদের জন্যই চেষ্টা করতেছি। এই যে অসুস্থ শরীর নিয়ে তোমাদের জন্যই অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার পড়াতে যে অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হয়ে এখন এই সেকেন্ড পেপার ক্লাস, অসুস্থ শরীর নিয়ে আমি তোমাদের ক্লাস, ঘরে এসি চলতেছে, আমি ঘামাচ্ছি, দেখতে পারতেছো? আমি তো ক্লাস আরো আগে শুরু করতে পারতাম, তোমাদের অনেক আগে শুরু করার কথা ছিল না? একদম সন্ধ্যার পরেই তো ক্লাস নেওয়ার কথা তোমাদের। আমি কিভাবে দাঁড়ায় রয়েছে আমি জানি। একটু ভিডিওটা শেয়ার করা যেতেই পারে। আসলে তোমাদের বলে কোনো লাভ নাই, ঠিক আছে? তোমরা করবা না, করতা যদি বড় কোনো চ্যানেল ট্যানেল হইতো তাদের ভিডিও অবশ্যই শেয়ার করতা, ছোট মানুষ তো, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এটা ছিল আমাদের জাবেদা। সো ঠিক আছে, এটা অঙ্ক করে দেখো, ঠিক আছে? যার যত কোশ্চেন আছে অঙ্ক করলে উত্তর বের হয়ে যাবে, ঠিক আছে? স্যার ফিফো করাবেন? আমি কি বলছি, তোমাদের প্রতিটা চ্যাপ্টারের অঙ্ক আমি করাবো। তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা চ্যাপ্টার থাকবে না যে চ্যাপ্টার আমি করাবো না, ইনশাল্লাহ। খালি একটু দোয়া করে আমি যেন অসুস্থ হয়ে না পড়ি। অসুস্থ হয়ে পড়লে তো মনে করো গেল গা, তাহলে তো মনে করো আমার আর পাইলেই না। যদি সুস্থ থাকি, শরীরে যদি মানে একটু দাঁড়ানোর ক্যাপাসিটি থাকে, ক্লাস নিবো বাবা, সমস্যা নেই। আচ্ছা, এবার 2 নম্বর গুরুত্বপূর্ণ টপিক ছিল আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক বিবরণী না কিন্তু, আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে? আমি ক্লাসের শিডিউলটা দিয়ে দেবো, ঠিক আছে? আজকে রাতে যদি আমি উঠতে পারি তো রাতে তো ক্লাস নিবই, আর যদি না পারি তাহলে ইনশাল্লাহ কালকে সকালবেলা থেকে ইনশাল্লাহ একদম পুরো দমে ক্লাস নেবো। খালি দোয়া করে যেন সুস্থ থাকি ইনশাল্লাহ। এটা অনেকে 2টা দিয়ে করে, তবে এটা নিয়ম হচ্ছে 3টা টানতে হবে, কখনোই 2টা টানবা না। টাকার ঘর আর্থিক বিবরণীতে, আর্থিক অবস্থার বিবরণীতে 3টাই দিবে, কেমন? এটা হলো আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণী মানেই তোমরা জানো যে এ ইকুয়াল টু এল প্লাস ই। যে কোনো আর্থিক অবস্থার বিবরণী মানেই হচ্ছে হলো এ ইকুয়াল টু এল প্লাস ই। মানে তোমার যে টাকার সম্পদ থাকবে দায় ও মালিকানুসত্ব মিলে সেই কয় টাকা হবে। তোমার যে কয় টাকার সম্পদ থাকবে দায় ও মালিকানুসত্ব মিলে সেই কয় টাকার হবে। মানে তার মানে এখানে তোমার সম্পদ একটা অংশ বের করতে হবে আর দায় ও মালিকানুসত্ব একটা অংশ বের করতে হবে। আর এখানে বিবরণ টাকা টাকা এগুলো অঙ্ক যখন করাবো তখন আলোচনা করব। এখন জাস্ট আমরা প্রথমে সম্পত্তি সমূহ নির্ণয় করব। সম্পত্তি সমূহ, এর ভিতরে তুমি 3টা আইটেম নিতে হবে। সর্বপ্রথম স্থায়ী সম্পত্তি নিবা, এবং এই স্থায়ী সম্পত্তিকে অলওয়েজ তোমাকে শুরুতেই নিতে হবে। এই স্থায়ী সম্পত্তিটাকে তোমাকে অবশ্যই অবশ্যই শুরুতে নিতে হবে, একদম ফার্স্টে নিতে হবে। অন্য কোনো সম্পত্তিকে আগে নেওয়া যাবে না, এটা আইনেই বলা আছে। তোমাকে স্থায়ী সম্পত্তি দিয়েই শুরু করতে হবে, কেমন? বাবা অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি, প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দাও। ক্লাস তো করছো, ঠিক আছে? ক্লাস তো করছো, ভিডিওটা একটু শেয়ার করে দাও, কিচ্ছু হবে না, একটু শেয়ার করে দাও। স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তির ভিতরে যে সব সকল স্থায়ী সম্পত্তির জাবেদা থাকবে সেগুলো নিবে। এজ লাইক মনে করো দালান কোঠা ছিল, তো দালান কোঠা, এটা টাকাটা ডাইরেক্ট থার্ড কলামে লিখে দিবা, কোনো প্রবলেম নাই। স্থায়ী সম্পত্তির পরে আসবে হচ্ছে চলতি সম্পত্তি। তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে তো প্রবলেম। ইনশাল্লাহ আগামীকাল আগামীকালও ক্লাস নিব, শুক্রবারও ক্লাস নিব, শনিবারও ক্লাস নিব, সব অধ্যায়ের ক্লাস দিব। এরপরে আর কি চাও? খালি বলছি একটু দোয়া করে যেন সুস্থ থাকে, ঠিক আছে? এবং হ্যাঁ, ইউটিউবে রেকর্ড থাকবে, এই ক্লাসও ইউটিউবে রেকর্ড থাকবে ইনশাল্লাহ। চলতি সম্পত্তি, তো চলতি সম্পত্তির ভিতরে কি আসে? চলতি সম্পত্তির ভিতরে একটা আইটেমে আসে পৃথিবীতে, সেটা হলো ব্যাংক হিসাব। কি হিসাব বলো? ব্যাংক হিসাব। তো সেই ব্যাংক হিসাবটাকে তুমি নিয়ে নিবা। আর এই ব্যাংক হিসাবটা কিভাবে বাইর করবা এইটা আমি তোমাকে একটু পরে ম্যাথমেটিক্যালি দেখাই দেবো ইনশাল্লাহ। এই ব্যাংক হিসাবটা তুমি কিভাবে নির্ণয় করবে এটা ম্যাথমেটিক্যালি দেখাই দিচ্ছি একটু পরে, এটা এখন বললে হবে না। তাহলে 1 নম্বর স্থায়ী সম্পত্তি, 2 নম্বর চলতি সম্পত্তি, 3 নম্বর হচ্ছে ভুয়া সম্পত্তি বা অসমন্বয়কৃত ব্যয়। তো অসমন্বয়কৃত ব্যয়ের ভিতরে তুমি জাস্ট নিবা যে খরচগুলো আছে সেই খরচগুলো কি নিবা,
ঠিক আছে, যে খরচগুলো থাকবে সেই খরচগুলোকে নিবা। আর যদি তোমার শেয়ার অবহার থাকে সেটা নিবা, শেয়ার অবহার থাকে সেটা নিবা। অঙ্কের ভিতর প্রাথমিক খরচ থাকলেও নেওয়া যেতে পারে, প্রাথমিক খরচ ইউজুয়ালি থাকে না, এই দুইটাই থাকে, এই দুইটাই লিখলাম। এবার এই সব আইটেমগুলো আমরা যোগ দিলে যে টাকাটা পাবো, এই টাকাটা হচ্ছে আমাদের মোট সম্পত্তি। কি সম্পত্তি বলো? মোট সম্পত্তি। তাহলে মোট সম্পত্তির ভিতর কি কি আসলো তো বুঝতে পারলাম মনে হয়, নাকি? এই যে এই আইটেমগুলো মোট সম্পত্তির ভিতরে আসবে। ওকে, আচ্ছা, এরপরে মানে যদি বুঝতে পারেন তাহলে সবই ইজি, 100% সত্যি কথা। আর এই ইজি অঙ্কগুলোই আসবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি দুইটা প্রশ্ন আসে অধ্যায় থেকে, একটা সহজ আসবে আর একটা একটু হয়তো বা ঘুরাই দিতে পারে, তবে আই হোপ দুইটাই সহজ দেবে। এখানে আর কি ঘুরাই দিবে, যা ঘুরাই দেবে তোমরা পারবা, ঠিক আছে? সো টেনশন নেওয়ার কোনো দরকার নেই, এমনি পারবা। এবার হচ্ছে দ্বিতীয় অংশটা, আমরা তো এটা বাইর করলাম সম্পদ অংশটুকু। এবার দ্বিতীয় অংশ কি? দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে দ্বিতীয় অংশটা একটু লিখি, দায় ও মালিকানা সত্ত্ব। তো দায় ও মালিকানা সত্ত্বের ভিতরে ইউজুয়ালি কি হয়? দায় ও মালিকানা সত্ত্বের ভিতরে কি নেওয়া হয়? দায় ও মালিকানা সত্ত্বের ভিতরে ওই যে একটু আগে আমি তোমাদের 4 প্রকার শেয়ার মূলধন মুখস্থ করাইছিলাম, অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, আদায়কৃত মূলধন, এই 4 প্রকারের মূলধনটাকে এখানে তোমাকে নিতে হবে। কেমন? তো আসো আমরা প্রথমে একটু প্রথম মূলধনটা লিখি। প্রথম মূলধনটা কি ছিল? অনুমোদিত মূলধন। এই অনুমোদিত মূলধনের টাকাটা তুমি ফার্স্ট কলামেও লিখতে পারো কিংবা থার্ড কলামে লিখতে পারো, তবে যে কলামেই লেখো না কেন সেটা ক্লোজ করে দিবে। কারণ এই অনুমোদিত মূলধনের সঙ্গে আমাদের ব্যবসার আসলে অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নাই। একটা যৌথ মূলধনী কোম্পানি কত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করবে, এটা কি আমাদের দেখার বিষয় না? কেমন? আচ্ছা, এরপরে এটা গেল অনুমোদিত মূলধন। এরপর হচ্ছিল ইস্যু, বিলি ও আদায়কৃত, এগুলো একসঙ্গে দেওয়া যায়, ঠিক আছে? ইস্যু, বিলি ও আদায়কৃত। এইটার ক্ষেত্রে যে টাকা হবে সেই টাকাটা তুমি থার্ড কলামে লিখবা। আর এইটার ক্ষেত্রে একটু কথা আছে, সেই কথাটা হচ্ছে আমি যখন অঙ্ক করাবো তখন এটা আমি ডিরেক্টলি তোমাদের সুন্দর মতন বুঝাই দিচ্ছি ইনশাল্লাহ। কেমন? এখন ফাও বললে হবে না। ওকে, এবং সর্বশেষ হচ্ছে হলো সঞ্চিতি উদ্ধৃত্ত, এবং এটা একটু লিখে নিই আগে, সঞ্চিতি ও উদ্ধৃত্ত। একটা কথা বাকি ছিল, সঞ্চিতি ও উদ্ধৃত্ত। এই সঞ্চিতি উদ্ধৃত্তের ভিতরে শুধু একটা আইটেমে আসে, এইখানে নিচে লেখে শেয়ার অবহার, তাহলে সেই সঞ্চিত উদ্ধৃত্তের ভিতরে আসবে শেয়ার অধিহার। যদি অঙ্কটা শেয়ার অবহার হয় তাহলে সেই অবহারের টাকাটা আসবে অসমন্বয়কৃত ব্যয়ের ভিতরে, আর যদি অধিহারের অঙ্ক হয় তাহলে ওইটা আসবে সঞ্চিতি ও উদ্ধৃত্তের ভিতরে, তাহলে ওইটা আসবে শেয়ার অধিহার। এটা হচ্ছে আমাদের মোট দায় ও মালিকানা সত্ত্ব। কেমন? মোট দায় ও মালিকানা সত্ত্ব। এখানে খেয়াল করো, এই ইস্যুটাকে অনেকে আলাদা লেখে, বিলি ও আদায়কৃত মূলধনটাকে আলাদা লেখে। এটা কখন লেখে? কখন ইস্যুকৃত মূলধনটাকে আলাদা লেখে আর বিলি ও আদায়কৃত মূলধনটাকে আলাদা লেখে? কখন? হোয়েন। মনে রাখবা, যখন যে কয়টা শেয়ার ইস্যু করা হয়েছে তার থেকে যদি বেশি আবেদন পাওয়া যায়, ভালো মতন বুঝো, যে কয়টা শেয়ার বাজারে ইস্যু করা হয়েছে তার থেকে যদি বেশি আবেদন পাওয়া যায়, তখন তুমি এই ইস্যু, বিলি ও আদায়কৃত মূলধনটাকে একসঙ্গে লিখতে পারবা। আমি আবার বলতেছি, আমরা যে কয়টা শেয়ার বাজারে ইস্যু করি তার থেকে যদি বেশি আবেদন পাই তাহলে আমরা ইস্যু, বিলি ও আদায়কৃত মূলধনকে একসঙ্গে লিখতে পারবো। আর আমরা বাজারে যে কয়টা শেয়ার ইস্যু করছি তার থেকে যদি কম আবেদন পাই, মনে করো বাজারে আমরা 50,000 শেয়ার ইস্যু করছি কিন্তু আবেদন পাইছি মনে করো 40,000 বা 30,000, এই যে যা ইস্যু করলাম তার থেকে যেহেতু কম আবেদন পাইলাম, সুতরাং এটাকে আমরা বলবো হচ্ছে কি, তখন আমরা এই ইস্যুকৃতটাকে আলাদা লিখবো আর বিলি ও আদায়কৃতটাকে আলাদা লিখবো।
আই হোপ তোমরা বুঝতে পারছো যে কখন আমরা এই তিনটা, এই যে ইস্যু বিলীয় আদায়কৃত, এটা এক লাইনে লিখবো, আর কখন ইস্যুকৃতটা আর বিলীয় আদায়কৃতটা আলাদা লিখবো। ওকে, আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এখন চলো আমরা ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্নটা সমাধান করি। তোমরা যারা ঢাকা বোর্ডের স্টুডেন্ট আছো, কি ঢাকা বোর্ডে কিরকম কোশ্চেন করলো আজকে হিসাব বিজ্ঞান? তোমাদের নাকি কি করছে হিসাব বিজ্ঞানে শুনলাম একটু হালকা পাতলা, একটু বলো তো কি করলো ঢাকা বোর্ডে? ঢাকা বোর্ডে কোশ্চেন তো স্ট্যান্ডার্ড করে, কি করছে আজকে ঢাকা বোর্ডে? দেখি তোমাদের মুখেই শুনি, বলো তো। স্যার ঢাকা বোর্ডের কোশ্চেন হার্ড হয়েছে, রেওয়ামিল ছিল না। রেওয়ামিল ছিল না তো কি হয়েছে বাবা, অন্যান্য কোশ্চেন গুলো তো কমন ছিল। আচ্ছা ঠিক আছে, এর পরের দিন থেকে আমি যে প্রশ্নগুলো সমাধান করব চেষ্টা করব সেগুলো তোমাদের আগে দিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ, কেমন? আচ্ছা, বা আমি বলে দেওয়ার চেষ্টা করব। দেখো আমি এখন যে প্রশ্নটা করতেছি এটা হলো ঢাকা বোর্ড 2023 সালে আসছে। এই প্রশ্নটা হচ্ছে হীরা কোম্পানি লিমিটেডের, হীরা কোম্পানি লিমিটেডের, কেমন? প্রশ্নে বলেছে কি, হীরা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 60,000 শেয়ারে বিভক্ত 6 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি 40,000 শেয়ার 10% অধিহারে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র, এটার কিছু নাম আছে যেমন প্রচারপত্র বা প্রসপেক্টাস ইস্যু করে। 45,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। দেখো এখানে ভালো মতন খেয়াল করো, 40,000 শেয়ার বিক্রির জন্য বিবরণপত্র ইস্যু করা হয়েছে, আবেদন পাওয়া গেছে কিন্তু 45,000, বেশি আবেদন পাওয়া গেছে। ইস্যুকৃত শেয়ারগুলো সবসময় বিলি করা, যথাসময়ে বিলি করা হয়, মানে যা ইস্যু করছে তা বিলি করে দিছে। অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হলো। অতিরিক্ত যে আবেদন করছে এটা সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দিয়ে দিছে, ভালো কথা, কারণ এখানে এক্সট্রা যে 5,000 আবেদন করছে ওটা ফেরত দিয়ে দিছে। কোম্পানি শেয়ার প্রতি 75 টাকা ব্যাংক চার্জ প্রদান করে। 75 টাকা মানে 0.75 টাকা, মানে 75 পয়সা আর কি। প্রশ্নের ক দাগে বলছে মোট শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। মোট শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো, কেমন? বাবারা প্লিজ এই পিডিএফটা চাইবে না, কারণ এই পিডিএফটা দেওয়া পসিবল না, কারণ এটা আমাদের প্রাইভেট ব্যাচের পিডিএফ, এটা আসলে দেওয়া পসিবল না। এই কোশ্চেনগুলো তোমাদের টেস্ট পেপারে আছে। ওকে, আচ্ছা তো দেখো হীরা কোম্পানি লিমিটেডের শেয়ার অধিহারের পরিমাণ, তাহলে আমরা ক দাগ দিয়ে লিখবো হচ্ছে শেয়ার অধিহার। শেয়ার অধিহারের পরিমাণ, তো এখন আমরা যদি একটু খেয়াল করি শেয়ার অধিহার মানে কি, আমি কিন্তু তোমাদের একটু আগে বুঝাইছি। একটা যৌথ মূলধনী কোম্পানি বাজারে যে শেয়ারটা বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে, ঠিক আছে, বা যে দামে শেয়ারটা বিক্রির উদ্দেশ্যে সে ইস্যু করে, বা শেয়ারের একটা লিখিত মূল্য যেটা, সেই লিখিত মূল্যের থেকে যদি বেশি মূল্যে শেয়ার ইস্যু করে ওইটাকে আমরা বলি শেয়ার অধিহার। তো এখন আমরা যদি অঙ্কের ভিতরে একটু খেয়াল করি, এখানে কিন্তু বলছে যে প্রতিটি 10 টাকা মূল্যের, তাহলে এখানে আমরা লিখতে পারি প্রতিটি কয় টাকা মূল্যের, 10 টাকা মূল্যের, তাহলে এক একটা শেয়ারের দাম কয় টাকা, 10 টাকা। এটার উপরে কত পার্সেন্ট অধিহার, 10% অধিহার।
তো দিলাম 10%। ওকে, আর আমার যদি আমরা এখানে দেখি যে কোম্পানির মোট সে বাজারে বিক্রি উদ্দেশ্যে ইস্যু করছিল কত শেয়ার, 40,000 শেয়ার। তো যে শেয়ার সংখ্যা সেটা দিয়ে আমরা 40,000 দিয়ে গুণ দিব। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি 10 টাকা হলো লিখিত মূল্য, এই 10 টাকার 10% হচ্ছে হলো শেয়ার অধিহার। তাহলে 10 টাকার 10% করলে হয় কয় টাকা, 1 টাকা। আর 1 টাকা হচ্ছে হলো অধিহার এক একটা শেয়ার প্রতি। তো এরকম কতগুলো শেয়ার, 40,000 শেয়ার আমরা বাজারে ইস্যু করছি, মানে ইস্যুকৃত শেয়ার সংখ্যা। তাহলে এবার 40,000 গুণ 1 করলে হয় হচ্ছে হলো 40,000 টাকা। এইটাই হচ্ছে হলো আমার শেয়ার অধিহারের টাকা। ওকে, এখন তোমরা অনেকে বলতে পারো যে স্যার তলবকৃত মূলধনটা কি? তলবকৃত মূলধনটা হচ্ছে হলো ওই যে যখন শেয়ার আমরা মানে বিলি করি, বিলি করার পরে ওই যে শেয়ার হোল্ডারদের কাছ থেকে আমরা প্রথম তলব, দ্বিতীয় তলব এবং তৃতীয় তলবের মাধ্যমে, তলব মানে তো বুঝো কল দেওয়া, মানে তাদেরকে আমরা প্রস্তাব দিয়ে দিয়ে তাদের কাছ থেকে টাকাটা কিস্তিতে আদায় করি। এই প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি, এই যে কিস্তিতে টাকাটা নিচ্ছি, এক একটা কিস্তি হলো এক একটা তলব। বুঝতে পারছো? এই এখন অনেকে বলতে পারো যে স্যার শেয়ার অধিহারের পরিমাণ এখানে আমরা সূত্র লেখার দরকার আছে কিনা? কোনো সূত্র লেখার কোনো দরকার নাই, নো নিড, কোনো সূত্র লেখার দরকার নেই। ওকে, কোনো সূত্র লেখার দরকার নেই। জাস্ট খালি এখানে তুমি দেখবা যে তোমার এক একটা শেয়ারের দাম কয় টাকা, 100 টাকা। তো এই 100 টাকার 10% তুমি তোমার হচ্ছে হলো অধিহার। তাহলে 100 টাকার 10% করলে 1 টাকা, তাহলে অধিহার শেয়ার প্রতি কয় টাকা, 1 টাকা। আর তুমি বাজারে ইস্যু করছো কয়টা শেয়ার, 40,000 শেয়ার। তুমি যেটা বাজারে ইস্যু করো ওই কয়টা শেয়ার নিয়েই তো তোমার হিসাব কিতাব, বুঝো নাই? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কিন্তু এই যৌথ মূলধনী কোম্পানি বা আমরা যারা এই কোম্পানি হিসাব করি, আমাদের দৌড় হচ্ছে হলো ইস্যুকৃত শেয়ার সংখ্যা পর্যন্ত। যে আমরা ওই যাই করবো লাফালাফি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আমরা ওই সর্বোচ্চ যে মরবো কোন জায়গা, যে ওই ইস্যুকৃত শেয়ারের কাছে যায়। মানে বুঝতে পারছো, মানে যে কয়টা শেয়ার আমরা ইস্যু করছিলাম, কারণ ওই যা ইস্যু করছে ওই নিয়ে আমাদের কাজ। তোমরা চাইলে এমনও করতে পারো যে এই 40,000 আগে দিয়ে এরপরে গুণ দিলা, মানে এই অংশটা পরে দিয়ে দিলাম, গুণ 10 তার 10%। ওকে, এটুকু দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না, সূত্র লেখার দরকার নেই, জাস্ট এইভাবে করে দিলে হয়ে যাবে 100%। এবার বলো বুঝতে পারছো কিনা সবাই? একটু লেখো বুঝতে পারছো কিনা, আর ভিডিওটা একটু শেয়ার করে দাও, ভিডিওটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? আর এই যে কোশ্চেনটা করালাম যে শেয়ার অধিহারের পরিমাণ, এই সিমিলার ওয়েতে তুমি শেয়ার অবহারের পরিমাণও নির্ণয় করতে পারবা। এবং এই প্রশ্নটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, শেয়ার অধিহারের পরিমাণ বা শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট। মানে তোমার শেয়ার ইস্যুর অঙ্ক যদি আসে, এই প্রশ্নটা আসার পরিমাণ, এই যে কদাগে এই প্রশ্নটা আসার পরিমাণ হচ্ছে 100-তে 99%, তুমি যে বোর্ড স্টুডেন্ট হও না কেন। ওকে, কদাগ বুঝতে পারছো সবাই? খদাগে আসি, প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। আসো আমাদের সেই 5টা জাবেদা, একটু আগে আমরা যে জাবেদা দিছি সেই জাবেদাগুলো এবার আমরা দিব। জাবেদার যে ছক, সেই ছক টেনে ফেলবা সবাই।
ওকে, খেয়াল করো, আমাদের প্রথম জাবেদাটা ছিল শেয়ার আবেদনের জাবেদা, ঠিক আছে? তো আমরা প্রথমে শেয়ার আবেদনের জাবেদাটা ঝটফট লিখে ফেলবো। আর এখানে তারিখের কলাম তোমরা অবশ্যই দিবে। তারিখের কলামে যদিও এখানে তারিখের কাজ ইউজুয়ালি আসে না, খুব কম কোশ্চেনই তারিখ দেওয়া থাকে, তো তারপরে তোমরা তারিখের ঘরটা দিবে, কারণ জাবেদায় 5টা কলামই টানতে হয়, কেমন? আর তোমরা অবশ্যই এই ব্যাখ্যাটা দিয়ে দিবে, ঠিক আছে? তোমরা অনেকেই বলো যে স্যার ব্যাখ্যা দেবো কি দেবো না, অবশ্যই ব্যাখ্যা দিবে, ঠিক আছে? যদি প্রশ্নে একমাত্র বলে যে প্রশ্নের পাশে বলে দেয় ব্যাখ্যা ব্যতীত, উইদাউট এক্সপ্লানেশন, তখন তুমি ব্যাখ্যা দিবে না। এছাড়া সবসময় তোমাকে ব্যাখ্যা দিতে হবে, কেমন? আচ্ছা, তো প্রশ্নের ক দাগে বলছিল শেয়ার, সরি মানে প্রশ্নের মানে আমরা জাবেদার যে প্রথম যে জাবেদার, সেই জাবেদাটা কি? শেয়ার আবেদনের জাবেদা। তো শেয়ার আবেদনের জাবেদা কি? ব্যাংক হিসাব ডেবিট, আচ্ছা, তো ব্যাংকে কয়টা শেয়ার করছে? যে কয়টা শেয়ার আবেদন করছে সেই কয়টা। আবেদন করছে কয়টা শেয়ার? 45,000 শেয়ার আবেদন করছে। কয় টাকা দরে আবেদন করছে? আমাদের শেয়ারের লিখিত মূল্য ছিল 10 টাকা, ওই 10 টাকার 10% করলে হয়েছে 1 টাকা, তাহলে 10 আর 1 কত? 11 টাকা, তাহলে 11 টাকা দরে তারা আবেদন করছে। তাহলে এই 45,000 গুণন 11 দিতে হবে। $4,95,000, ঠিক আছে? ব্যাংক হিসাব ডেবিট। এবার দেখো শেয়ার আবেদন হিসাবটাকে আমরা ক্রেডিট করছিলাম, এই ক্রেডিট গুলো একটু সরাই লিখবা, ঠিক আছে? শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, তা আবেদন ওই 45,000ই তো আবেদন করছে, তাহলে 45,000 গুণ 11 টাকা ধরে আবেদন করছে, কত? 4,95,000 টাকা। কারণ অবশ্যই লিখে দিবা ব্যাখ্যা, এই যে এটা হলো ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা দিতে হবে। লিখবা শেয়ার আবেদন অর্থ ব্যাংকে জমা হলো, শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে শেষ। এটা হলো 1 নাম্বার জাবেদা। আমরা 2 নাম্বার আর 3 নাম্বার জাবেদাটা কিন্তু একসঙ্গে দিছিলাম। 2 আর 3 জাবেদাটা কিভাবে দিছিলাম? একসঙ্গে দিছিলাম, ওকে? তো 2 আর 3 নাম্বার জাবেদা কি ছিল? শেয়ার 2 নাম্বার জাবেদা ছিল শেয়ার আবেদনের অর্থ মূলধনে স্থানান্তর এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত। শেয়ার আবেদনের অর্থ মূলধনে স্থানান্তর, এটা ছিল 2 নাম্বার জাবেদা, এবং 3 নাম্বার জাবেদা ছিল অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত। তাহলে আসো আমরা এবার এটা ফেরত দিব। এখানে অতিরিক্ত আবেদন করছিল কত? এই যে আমরা 40,000 ইস্যু করছিলাম, আবেদন করছে 45,000, মানে এক্সট্রা আবেদন করছে কত? 5,000। তাহলে প্রথমে শেয়ার আবেদন যেটা ক্রেডিট করছিলাম এটা এবার ডেবিট করে ফেলবো। তাহলে শেয়ার 45,000 আবেদন করছে, কয় টাকা ধরে? 11 টাকা ধরেই আবেদন করছে। তাহলে শেয়ার আবেদন যেটা আগে ক্রেডিট ছিল এটা তো এখন ডেবিট হয়ে গেছে, তাহলে এই 4,95,000 ডেবিটে চলে আসবে। শেয়ার আবেদন হিসাব ডেবিট। এই অঙ্কে কি আছে? এই অঙ্কে আছে হচ্ছে হলো অধিহার, তো অধিহার ক্রেডিট হয়, তাহলে লিখতে পারি আমরা শেয়ার অধিহার। এই শেয়ার অধিহারটা কিন্তু আমরা অঙ্কের শুরুতে নির্ণয় করছিলাম, যে আমরা যে কটা শেয়ার ইস্যু করছি 40,000 শেয়ার, সেই 40,000 শেয়ার এক একটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকার 10% করে 1 টাকা হয়েছে, তাহলে 40,000 গুণ 1 কত? 40,000 টাকা ক্রেডিট। আর আমরা সবাই জানি অবহার কি হয়? ক্রেডিট হয়, একটু আগে বেসিক ক্লাসে বুঝাইছি। আর অবহার কি হয়? ডেবিট হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো শেয়ার মূলধন হিসাবটাকে আমরা অলওয়েজ ক্রেডিট করে দিব, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কেন শেয়ার মূলধন হিসাব ক্রেডিট? কেননা যে শেয়ার মানে যে শেয়ারটা মূলত আমরা ইস্যু করতেছি বা যে শেয়ারটা আমরা বিলি করতেছি, তো সেই শেয়ারের টাকাটা তো আমরা ব্যাংকে ফেলাই রাখলে হবে না, সেই টাকাটা তো আমাদের ব্যবসায় নিয়ে আসবো। তো ওই ব্যাংক থেকে টাকাটা যখন আমরা ব্যবসায় নিয়ে আসি, এইটাই মূলত শেয়ার আবেদন অর্থ মূলধনে আনা হয়। তো মূলধনে তো আমরা যে কয়টা শেয়ার ইস্যু করছিলাম সেই কয়টা শেয়ারের টাকাই আনবো, কারণ ব্যাংকে যদিও বা 45,000 শেয়ারের টাকা জমা হয়েছে, কিন্তু আমরা 45,000 টাকায় মানে 45,000 যে টাকার যে শেয়ার, এই যে 4,95,000, এই পুরো টাকাটি আনতে পারবো না, কারণ আমি বাজারে ইস্যু করছিলাম 40,000, তাহলে আমি সর্বোচ্চ এখান থেকে আনতে পারবো কত? 40,000 গুণ। আর শেয়ার মূলধনে, এটা তোমরা একটু মনে রাখবা, এটা একটা ব্যতিক্রম কথা, একটু মুখস্থ রাখবা, সেটা হচ্ছে
শেয়ার মূলধনে অলওয়েজ, এই যে আমি স্টার দিয়ে দিলাম, শেয়ার মূলধনে অলওয়েজ লিখিত মূল্য আসবে, এই যে আমি একটু পাশে লিখে দিলাম, লিখিত মূল্য থাকবে, লিখিত মূল্য, অলওয়েজ লিখিত মূল্য। তাহলে এক একটা লিখিত মূল্য ছিল কয় টাকা? 10 টাকা, ঠিক আছে, সরি হ্যাঁ 10 টাকা, তাহলে এখানে 10 টাকা আসবে। আর এই লিখিত মূল্যটা হচ্ছে শেয়ার অধিহারের ক্ষেত্রেও মূলধনে যদি স্থানান্তর করো সেক্ষেত্রেও 10 টাকা, শেয়ার অবহারেও যদি মূলধনে স্থানান্তর করো সেক্ষেত্রেও 10 টাকা। ওকে, তাহলে 40,000 গুণ 10 করলে হয় হচ্ছিল কত? 4 লাখ। এবার অতিরিক্ত আবেদন অর্থ ফেরত দেবো, কিসের মাধ্যমে ফেরত দেবো? ব্যাংকের মাধ্যমে ফেরত দিব। তো অতিরিক্ত আবেদন করছিল কত? 5,000। কারণ কি, এই যে দেখো শেয়ার আবেদন করছিল 45,000 আর আমরা অ্যাকচুয়ালি বাজারে ইস্যু করছিলাম কত? 40,000। তাহলে এক্সট্রা যে 5,000 আবেদন করছে তাদের ফেরত দিতে হবে কয় টাকা ধরে? 11 টাকা ধরেই ফেরত দিতে হবে, কারণ এরা আবেদন করছিল 11 টাকা ধরে। এখন যদি আমি 10 টাকা ধরে ফেরত দিই, কিল একটাও নিচে পড়বে, ওই যে আমাদের গ্রামের ভাষায় বলে পিঠের উপরে কিল দিবে, বুঝা গেছে? তাহলে এখন আমরা যখন ব্যাংকের মাধ্যমে ফেরত দিব তখন ব্যাংক হিসাবটা তো ক্রেডিট করি, তখন আমরা জাস্ট খালি ওই যেটা অধিয়ার সমেত টোটাল যে টাকা সেই দরে আমরা ফেরত দিব। তাহলে 5-11-55, কারণ লিখবা যেহেতু শেয়ার আবেদনের অর্থ মূলধনে স্থানান্তর এবং ওই জাবেদা যা লিখছিল তাই, অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত। ওকে, আই হোপ তোমরা ধরতে পারতেছো কেমন? আচ্ছা, এই অঙ্কের ভিতরে আমরা যদি দেখি, এখানে তোমার একটা খরচ দেওয়া আছে, সেই খরচটার নাম হচ্ছে ব্যাংক চার্জ। খরচটার নাম কি বলো? ব্যাংক চার্জ। আমরা জানি ব্যাংক চার্জ আমাদের জন্য একটা খরচ। তাহলে এটাও আমরা জানি যে খরচটা হয় সেই খরচটাকে আমরা ডেবিট করি, ব্যাংক হিসাবটাকে ক্রেডিট করি, কারণ টাকাটা আমরা ব্যাংকের মাধ্যমে দিচ্ছি, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, সো ব্যাংক হিসাব ক্রেডিট। তো এখানে খরচটা কি? ব্যাংক চার্জ, তাহলে ব্যাংক চার্জ হিসাবে হবে ডেবিট। আর ব্যাংকের থেকে টাকাটা কমে যাচ্ছে চার্জ কাটার জন্য, সো ব্যাংক হিসাব ক্রেডিট। এখন দেখো এখানে কি বলছে, যে কোম্পানির শেয়ার প্রতি 75 টাকা, মানে 75 পয়সা করে তোমার হচ্ছে ব্যাংক চার্জ প্রদান করে। তাহলে আমার ইস্যু করছিলাম কত? 40,000 শেয়ার। ওই 40,000-এর যে কয়টা আমি ইস্যু করছি সেই কয়টা শেয়ার বাবদই ব্যাংক আমাদের কি কাটবে? চার্জ কাটবে, কারণ এক্সট্রা চার্জ কাটলে তো হবে না। এখন দুই একটা বইয়ে, পুরাতন রাইটারের দুই একটা বইয়ে দেখবা, দুই একটা বইয়ে এখানে 45,000 গুণ 0.75 দিছে কিছু বইয়ে। তো এটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না, তোমরা জাস্ট খালি মনে রাখবা যে আমাদের যেটা আমরা ইস্যু করছি সেইটাই আমরা 0.75 দিয়ে গুণ দেবো, কেমন? ওকে, আই হোপ তোমরা বুঝতে পারতেছো। তাহলে 40,000 গুণ যদি 0.75 দিয়ে গুণ দেয়, 40,000 0.75, তাহলে হয় 30,000 টাকা। এখানেও সেম হবে। কারণটা আমি আর লিখছি না, তোমরা একটু লিখে নিবা, যেহেতু ব্যাংক চার্জ হিসাবভুক্ত করা হলো, এটা কারণ লিখে দিবা, কেমন? আচ্ছা, এইটা হচ্ছে গেল আমাদের জাবেদা। এখন বলো, জাবেদা নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে বা কারো কোনো প্রবলেম আছে? আর ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দাও, তোমরা যারা ক্লাস করছো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দাও। জাবেদাটা গোলায় ফেলি, এটার একটাই সলিউশন, এই অঙ্ক বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, স্থায়ী সম্পত্তি ক্রয়ের জাবেদাটা প্রথমে দেওয়াই ভালো, তবে কেউ যদি শেষে দেয় তাতেও কোনো অসুবিধা নেই।
এখানে জাস্ট আমরা 4টা জিনিসের জাবেদা দিছি। প্রথম জাবেদা দিছি শেয়ার আবেদনের জাবেদা, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। 45,000 আবেদন করছে, 45,000 গুণ ওদিয়ার সমেত 11 টাকা, 11 দিয়ে গুণ দিয়ে বসাইছে ডেবিট ক্রেডিট। আর শেয়ার আবেদন অর্থ মূলধনে স্থানান্তর করছি এবং অতিরিক্ত আবেদন অর্থ এই যে ব্যাংকের মাধ্যমে ফেরত দিছি। তাহলে শেয়ার আবেদন যেটা ক্রেডিট ছিল এটা ডেবিট হয়ে গেছে, শেয়ার অধিহার ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, কারণ অতিরিক্ত আবেদন এই যে 5,000 করছিল এটা 11 টাকা ধরে ফেরত দিয়ে দিছে। আর লাস্টে একটা খরচের যাবে দিয়েছে, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 40,000 টাকা ধরে 75 পয়সা করে আমরা ব্যাংক আমাদের কাছ থেকে কাটছে। তো আমরা ওই যে কয়টা শেয়ার ইস্যু করছি ওই বাবদই ব্যাংক আমাদের কাছ থেকে চার্জ করবে। এখন এখান থেকে কিছু তথ্য আমরা একটু লিখে রাখবো, কারণ আমাদের আর্থিক অবস্থার বিবরণী করতে গেলে এই তথ্যগুলো লাগবে। এজ লাইক আমি যদি একটু লিখি, তো এখানের একটা জিনিস লাগবে প্রথমে ব্যাংক হিসাব। তো ব্যাংক হিসাবটা কেমনে বাইর করা যায়? তো এখানে যে ডেবিট ব্যাংক হিসাবগুলো আছে, এই যে এই একটা ব্যাংক হিসাব, এই একটা ক্রেডিট ব্যাংক হিসাব, এই একটা ক্রেডিট ব্যাংক হিসাব। মনে রাখবা ডেবিট ব্যাংক হিসাবগুলো থেকে ক্রেডিট ব্যাংক হিসাবগুলো বিয়োগ দিতে হবে, সহজ হিসাব। ডেবিট ব্যাংক হিসাবগুলো থেকে ক্রেডিট ব্যাংক হিসাব, এটা মূলত ব্যাংক হিসাবের খতিয়ান করতে বসে। এখন আমাদের প্রশ্ন যদি আলাদা খতিয়ান করতে না বলে তো ফাও তো আর খতিয়ান করার দরকার নেই। তো আমি একটা শর্টকাট টিপস শিখাই দিয়েছি, সেটা হচ্ছে ডেবিট ব্যাংক হিসাবগুলো থেকে ক্রেডিট ব্যাংক হিসাবগুলো বিয়োগ দিয়ে ব্যাংক হিসাব নির্ণয় করতে হয়। তো ডেবিট ব্যাংক হিসাবে আছে কত টাকা? 4,95,000 টাকা। এটা থেকে ক্রেডিট ব্যাংক হিসাবে একটা আছে কত? 55,000। আর একটা ক্রেডিট ব্যাংক হিসাবে আছে কত? 30,000। দিলাম 30,000। তাহলে আমরা এই 4,95,000 থেকে হ্যাঁ আমরা এই 55,000 বিয়োগ দিলাম আর এই 30,000ও বিয়োগ দিলাম। তাহলে আমরা পাই হচ্ছে কি হলো 4,10,000 টাকা। তাহলে ব্যাংক হিসাবে পাইলাম হচ্ছে 4,10,000। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তোমরা জাবেদা করে ব্যাংক হিসাবটা করে নিবা, কারণ এই ব্যাংক হিসাবটা আর্থিক বিবরণী চলতি সম্পদের ভিতরে যায়। এরপরে এই শেয়ার মূলধনটা আমাদের একটু লাগবে। শেয়ার মূলধন, শেয়ার মূলধন কত টাকা ছিল? 4 লক্ষ টাকা ছিল। আর দুইটা আইটেম আমাদের লাগবে, সেটা হচ্ছে একটা লাগবে শেয়ার অধিহার। শেয়ার অধিহার হচ্ছে হলো 40,000 টাকা। এটা তো আমরা শুরুতেই নির্ণয় করছি। শেয়ার অধিহার হচ্ছে হলো 40,000। এরপরে লাস্ট আমাদের আরেকটা হিসাব লাগবে, সেটা হচ্ছে যত প্রকার খরচ আছে সেই খরচগুলো আমাদের নিতে হবে। যেমন এখানে খরচ আছে হচ্ছে হলো ব্যাংক চার্জ, যে খরচ থাকবে সেই খরচটা একটু নিব। এগুলা তথ্য আমরা একটু লিখে রাখতেছি আর কি, ব্যাংক চার্জ। তো ব্যাংক চার্জ কত টাকা? ব্যাংক চার্জ তো দেওয়াই আছে, যে খরচগুলো থাকবে সেই সব খরচই নিতে হবে। ব্যাংক চার্জ আছে 30,000 টাকা, নিলাম 30,000। এবার আমরা কি করব? এবার আমরা হচ্ছে হলো এবার আর্থিক অবস্থার বিবরণীর ছক টানবো ইনশাল্লাহ। অবশ্যই উপরে প্রতিষ্ঠানের নাম, এরপরে আর্থিক অবস্থার বিবরণী, এরপরে
তোমরা হচ্ছে আহ, তারিখ বা সালটা একটু মেনশন করে দিবে, কেমন? আচ্ছা, আর্থিক অবস্থার বিবরণী মানেই কিন্তু তোমরা জানো এ ইকুয়াল টু এল প্লাস ই, ঠিক আছে? আর্থিক অবস্থার বিবরণী মানেই কি ইকুয়াল টু এল প্লাস ই, তার মানে ইও যা ওইও তাই, একই কথা। তাহলে প্রথমে এ বাইর করতে হবে, সম্পত্তি সমূহ বের করতে হবে। তাহলে ফার্স্টে লিখলাম সম্পত্তি। তো সম্পত্তি সমূহের ভিতরে এক নম্বরে অবশ্যই অবশ্যই স্থায়ী সম্পত্তি নিতে হবে আর্থিক বিবরণীতে, এটা নিয়ম। এখন যেহেতু আমাদের এই অঙ্কে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় নাই, সো আমরা স্থায়ী সম্পত্তি নিব না। 2 নাম্বার ছিল চলতি সম্পত্তি, তাহলে এবার আমরা চলতি সম্পত্তি নিব। আর চলতি সম্পত্তির ভিতরে একটা হিসাবই আসে, সেটার নাম হচ্ছে ব্যাংক হিসাব, অন্য কোনো হিসাব আসে না, ঠিক আছে? ব্যাংক হিসাব। তো এই ব্যাংক হিসাব কোনটা? ব্যাংক হিসাবটা আমরা একটু আগেই জাবেদা দেখে দেখে নির্ণয় করছি। ডেবিট ব্যাংক হিসাবগুলো থেকে ক্রেডিট ব্যাংক হিসাবগুলো বিয়োগ করতে হবে, এবং ডেবিট ব্যাংক হিসাবগুলো থেকে ক্রেডিট ব্যাংক হিসাব বিয়োগ করে এই যে 4,10,000 টাকা আমাদের আসছে। তাহলে এবার আমরা ব্যাংক হিসাব 4,10,000 টাকা একদম থার্ড কলামে লিখে দেবো ইনশাল্লাহ। ওকে, এরপরে আছে এরপরে ছিল হচ্ছে হলো অসমন্বয়কৃত ব্যয়। তাহলে সেটা আমরা টাইটেলটা দিব অসমন্বয়কৃত ব্যয়। এই অসমন্বয়কৃত ব্যয়ের ভিতরে আসে হচ্ছে শেয়ার অবহার আর যত প্রকার খরচ আছে সব এটার ভিতর নিতে হবে। এখন যেহেতু আমাদের এই অঙ্কটা অধিহারের অঙ্ক, সুতরাং এখানে অবহার আসার তো কোনো প্রশ্নই আসে না। সো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের কি ব্যাংক চার্জ, একটা খরচ ছিল। এই যে ব্যাংক চার্জ, এটা ছিল আমাদের একটা খরচ, এটার জাবেদ আমরা দিয়েছিলাম ব্যাংক চার্জ। তো আমাদের এই অসমন্বয়কৃত ব্যয়ের ভিতরে একটা আইটেমই আসবে, সেটার নাম হচ্ছে ব্যাংক চার্জ। তো ব্যাংক চার্জ আছে কত টাকা? 30,000 টাকা। তো এই অঙ্কে আর কোনো আইটেম নাই, তাহলে 4,30,000, 4,10,000 আর 30,000 যোগ করলে হয় 4,40,000। এটা হচ্ছে আমাদের কি সম্পত্তি বলেন? মোট সম্পত্তি। এবার দ্বিতীয় অংশ কি? এই যে এল প্লাস সি, দায় প্লাস মালিকানা সত্ত্ব, কাদের? শেয়ার মালিকদের বা শেয়ার হোল্ডারদের। তাহলে এবার আমরা লিখবো দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্বের ভিতরে আমাদের শেয়ার মূলধনটাকে আগে নিতে হবে। আমরা জানি 4 প্রকার শেয়ার মূলধন আছে। একটা হচ্ছে হলো, প্রথমটাকে লিখতে হবে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন, এটা অঙ্কের শুরুতে দেওয়া থাকবে একদম, প্রতি শেয়ার 10 টাকা দরে, একদম প্রথম লাইনেই লেখা থাকে এটা, 10 টাকা দরে কত হাজার খানি শেয়ার। এদের ছিল কতগুলো শেয়ার লেখা তো আছে, খেয়াল তো নাই। 10 টাকা দরে 60,000 খানি শেয়ার। খানি মানে হচ্ছে হলো টি, 60,000 টি শেয়ার। তাহলে 10 গুণ 60,000 দিলে হয় 6 লাখ। এই 6 লাখটা ফার্স্ট কলামে দিতে পারো, দিয়ে ক্লোজ করে দিবা। মানে অনুমোদিত মূলধন মানে এটা ক্লোজ করে দিতে হবে। কিংবা তুমি এই যে 6 লক্ষ টাকা, এই 6 লক্ষ টাকা তুমি এখানে না নিয়ে এই থার্ড কলামে নিলেও হবে, কিন্তু যেখানেই তুমি নাও না কেন অবশ্যই ব্যালেন্সিং করে দিতে হবে বা ক্লোজিং করে দিতে হবে। এবার দেখো এখানে মেইন ফান্ডাটা কি ছিল। আমি বলছিলাম ইস্যুকৃত মূলধনটাকে এক জায়গায় লিখবা, আর বিলীয় আদায়কৃত মূলধনটাকে আরেক জায়গায় লিখবা। এখন সেটা কখন? যখন আমরা যে কয়টা শেয়ার ইস্যু করি তার থেকে কম আবেদন পাই। কিন্তু এখানে যেহেতু আমরা যা ইস্যু করছি তার থেকে বেশি আবেদন পাইছি, আমরা ইস্যু করছি 40,000 শেয়ার আর আবেদন পাইছি 45,000 শেয়ার। তার মানে আমরা এখানে যা ইস্যু করছি তার থেকে বেশি আবেদন পাইছি। তার মানে এখানে আমরা ইস্যু, বিলি ও আদায়কৃত মূলধনটাকে একসঙ্গে লিখতে পারবো, কেমন? তো আসো আমরা একটু লিখি, ইস্যু, বিলি ও ওকে।
তো এইখানটাতে আমি তোমাদের একটা স্টার দিয়ে দিছিলাম, এইখানেও আমি একটা স্টার দিয়ে দিচ্ছি, একটু মনে রাখবা। এই জায়গাটা শর্টকাট টেকনিক বলে দিই, সেটা হচ্ছে হলো তোমার অঙ্কে যে শেয়ার মূলধনটা থাকবে, তোমার অঙ্কে যে শেয়ার মূলধনটা থাকবে, ঠিক আছে? তো সেই শেয়ার মূলধন অঙ্ক মানে কি, একটু আগে যে তুমি জাবেদা করছো, ওই জাবেদার ভিতরে তুমি যে শেয়ার মূলধনের যে জাবেদাটা করছো সেইটাই জাস্ট কান ধরে এইখানে বসাই দিবা। তো এই জন্যই কিন্তু আমি ওই শেয়ার মূলধনের টাকাটা এই যে আগের থেকে লিখে রেখেছি যে সে মু মানে কি শেয়ার মূলধন কত টাকা, 4 লক্ষ টাকা। প্রতি শেয়ার ওখানে কিন্তু দেওয়া ছিল, ওই জাবেদার ভিতরেই দেওয়া ছিল, প্রতি শেয়ার 10 টাকা দরে কতগুলো শেয়ার মূলধনে পাঠাবো, 40,000 শেয়ার। কারণ আমরা ইস্যু করছি 40,000, আবেদন পাইছি 45,000, তার মানে যে কয়টা ইস্যু করছি সেই কয়টাই আমাদের ইস্যুকৃত, সেই কয়টাই বিলি করব আমরা, সেই কয়টা শেয়ারের টাকাই আদায় করব। তাহলে হয় কত, 4 লাখ টাকা। এটা আমরা আবার থার্ড কলামে লিখবো ইনশাল্লাহ, থার্ড কলামে লিখে দেব। এবার সর্বশেষ আইটেম ছিল সঞ্চিতি ও উদ্ধৃত্ত। দায় ও মালিকানা সত্ত্বের সর্বশেষ আইটেম হচ্ছে সঞ্চিতি ও উদ্ধৃত্ত। সঞ্চিত উদ্ধৃত্তর ভিতরে একটা আইটেমে আসে, সেটা হচ্ছে শেয়ার অধিহার। শেয়ার অধিহার, তো আসো আমরা শেয়ার অধিহারটা দিই। অঙ্কে তো শেয়ার অধিহার ছিল। এই পুরো আর্থিক বিবরণীটা, এই যে সম্পূর্ণ এই আর্থিক বিবরণীটা মনে রাখবে, এটা সম্পূর্ণ জাবেদা দেখে দেখে করতে হয়, সম্পূর্ণ জাবেদা দেখে দেখে করতে হয়। এই যে এই জন্য জাবেদার আইটেম গুলো আমরা নিয়ে রাখছি। শেয়ার অধিহার, এই যে দেখো 40,000, ওই যে জাবেদাও কিন্তু শেয়ার অধিহার, কদাগেও আমরা শেয়ার অধিহার নির্ণয় করছি, জাবেদার ভিতরে শেয়ার অধিহার নিছি, আর এখানে ওই যে শেয়ার অধিহার নিচ্ছি। সঞ্চিত উদ্ধৃতির ভিতরে একটা আইটেম আসবে শেয়ার অধিহার কত টাকা, এই যে দেওয়াই আছে 40,000 টাকা, বা তোমরা জাবেদার থেকে দেখে নিবে। এখন যদি আমরা একটু এই 4 লক্ষ আর 40,000 যদি যোগ দিই, তাহলে পাই হচ্ছে 4,40,000। এই যদি এখন খেয়াল করো, দেখো এইখানে উত্তর যা আসছে, এখানে উত্তর তাই আসছে, তার মানে দুই পাশ মিলে গেছে। এই যে এ ইকুয়াল টু এ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এল প্লাস সি হয়ে গেছে। এই যে লাস্টের যে 4,40,000, এটা আমাদের মোট দায় ও মালিকানা সত্ত্ব। জি, অবাস্তব সম্পদই অসমন্বয়কৃত ব্যয়। অবাস্তব সম্পদ বা ভুয়া সম্পদ বা অলিক সম্পদ বা ফিকটিশাস অ্যাসেট বা কাল্পনিক সম্পদ, অনেক নাম আছে। বুঝতে পারতেছো তোমরা কি হয়েছে? এই যে দেখো কি হয়েছে এখানে, ওকে, দেখতে পাচ্ছ কি হয়েছে? এই যে উত্তর মিলে গেছে, লাস্ট কথা হচ্ছে এইটা, এই যে 4,40,000, 4,40,000, দেখতে পাচ্ছ কারেন্ট চলে গেছে। আর আল্লাহর কি রহমত যে ক্লাসটাও শেষ, কারেন্টটাও চলে গেছে। আসলে আল্লাহ তোমাদের ভালোবাসে, এটা একটা সাইন যে তোমরা অ্যাকাউন্টিং দ্বিতীয় বছরে খুব ভালো রেজাল্ট করবা। জাস্ট মোদের বিদ্যালয়ের সাথে থাকো। আসসালামু আলাইকুম।